মনে করিয়ে দিই আরো একবার যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে বেল আইকনটি ক্লিক করুন। শুরু করছি ভুবনেশ্বরের পিশাচের দ্বিতীয় পর্ব। আশা করছি আপনারা এনজয় করছেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিমলা সেই বিদঘুটে হাসি উপেক্ষা করে রেনুকে ঘরে আসতে বললে সে আবারও একইভাবে হেসে বলে, আগে জিলাপিটা খাও। বিমলা চোখ নামিয়ে বিস্মিত স্বরে বললেন, না মা, আমরা সকালে খাবো, এখন ঘরে যাও। সন্দেহটা ওইরূপ অদ্ভুত হাসি দেখেই হয়েছিল। রনিত স্কুটিটা গ্যারাজে রেখে ঘরে ঢুকতে গেলে বিমলা শক্ত করে তার হাতটা চেপে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকান। মায়ের অমন কঠোর দৃষ্টির হাত থেকে বাঁচতে রনিত একরকম মুখ লুকিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। রাতে আর তেমন কথা হয় না। সবাই যে যার মতো ঘরে শুতে গেলেও বিমলার মাথার ভেতর রেনুর সেই বিদঘুটে হাসিটা একটা খটকা হয়ে থেকে গেল। তার খালি মনে হতে লাগলো এই হাসি সাধারণ নয়, রেনুর সেই দৃষ্টি স্বাভাবিক নয়। তবুও দেবী মঙ্গলার নাম জপ করে তিনি নিজেকে সামলালেন। রাত গড়ালো। অচেনা আতঙ্কে বিমলার চোখে ঘুম আসে না। রুদ্রনাথ বাবু দু একবার কারণ জানতে চাইলেও কোনো উত্তর না পাওয়ায় পাশ ফিরে ঘুমিয়ে পড়েন। রাত তখন 2:15 হঠাৎই তার মনে হলো করিডোরে চাপা হাসির মতো শব্দ ভেসে আসছে। আবার হঠাৎ দরজা ঠক ঠক করে টোকা মারার শব্দ। বিমলার কান খাড়া। তিনি শক্ত হয়ে বিছানায় বসলেন। মিনিট 5 পর সবকিছু নিশ্চুপ। বিমলা শুতে যাবেন, আবারও দরজায় ঠক ঠক টোকা। এবারে সাহস করে একরকম প্রায় দৌড়ে দরজা খুলে দেখেন বাইরে কেউ নেই। মুহূর্তের মধ্যে দরজায় টোকা দিয়ে আড়াল হয়ে যাওয়াটা অস্বাভাবিক। তাদের ঘরের ভেতরের করিডোরটা লম্বা সোজা, কোনো বাঁক নেই যে কেউ লুকিয়ে পড়বে। বিমলা ঘরে ফিরে আসবেন, ঠিক সেই সময় তার চোখ পড়ল রেনুর ঘরের দিকে। সেদিকে তাকাতেই দেখলেন দরজা হাত খোলা। ভেতরে যেন অন্ধকার শ্বাস নিচ্ছে। তবে কি রেনু দরজায় টোকা দিচ্ছিল? সেদিকে পা বাড়াবেন, ঠিক সেই সময় বিমলা শুনতে পেলেন রেনুর ঘর থেকে চাপা ঘর ঘর শব্দ ভেসে আসছে, যা রীতিমতো বুকের স্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। বিমলা আর এগোলেন না। মা মঙ্গলার নাম নিয়ে নিজের ঘরে ফিরে গেলেন। সকাল হলে বিমলা ডাক দিলেন, রেনু, রেনু মা। কোনো সাড়া নেই। আবার ডাকলেন, তবুও শূন্যতা শুধু প্রতিধ্বনিত হল। রনিত তখন অফিসের প্রস্তুতি নিচ্ছে। বিমলার কণ্ঠ কেঁপে উঠল, রনিত, কিরে, ও সাড়া দিচ্ছে না কেন? রনিত বিস্মিত চোখে বলল, হয়তো এখনো ঘুমোচ্ছে। সকালে আমিও ডেকেছিলাম, পাশ ফিরে শুয়ে থাকলো, ওঠেনি। মা ছেলে দুজন মিলে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে ঘরের ভেতর ঠান্ডা কুয়াশার মতো হাওয়া। জানালা বন্ধ থাকা সত্ত্বেও অদ্ভুতভাবে পর্দা কাঁপছে। বিছানায় রেনু শুয়ে, শরীরের ওপর পাতলা চাদর, যেটা নড়ছে যেন ভেতরে কিছু কিলবিল করছে। রনিত কাঁপা কাঁপা গলায় বলল, রেনু। কোনো উত্তর নেই। চাদরের কোণ সরাতেই বিমলা আঁতকে ওঠেন। দেখেন রেনুর চোখ বন্ধ, শরীর নিস্তেজ, কিন্তু ঠোঁটের কোণে ঝরছে গাঢ় হলুদ লালচে আঠালো তরল। আর হাতের মুঠোয় শক্ত করে ধরা আধ খাওয়া একটা জিলাপি। রনিত হতবাক। এ কি? বিমলা আতঙ্কে দেবী মঙ্গলার নাম জপতে চাইছিলেন, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোল না। ঠিক তখনই ধপ করে রেনু চোখ মেলে তাকালো। দুটো রক্তাভ চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁট মুচড়ে উঠল। মা, তুমি জিলাপি খেয়েছ তো? তারপর এক অমানসিক হাসি। রনিত ভয় পেয়ে পিছিয়ে আসে। বিমলার বুক ধড়ফড় করছিল। হঠাৎ রেনুর শরীর ধীরে ধীরে বিছানায় উঠে বসল। আঙুলে তখনও চেপে থাকা সেই জিলাপি, তা দিয়ে গল গল করে ঝরছিল আঠালো তরল। মুহূর্তের মধ্যেই আবার সে ঘুমিয়ে পড়ে। বিমলা কিছু একটা আঁচ করতে পারছিলেন। পরিস্থিতি সামাল দিতে ঠোঁটের কোনায় হালকা হাসির রেশ টেনে রেনুর কপালে হাত রাখতেই বুঝলেন জ্বর নেই। শরীর একেবারে স্বাভাবিক।
তবুও বুকের ভেতর অস্বস্তি জমে উঠছিল। তিনি উঠে রনিতকে নিয়ে ঘরের বাইরে এসে দৃঢ়স্বরে বললেন, ডাক্তারকে ডেকে আনো, ডাক্তার এসে একবার দেখুক রেণুকে। কথাটা তখন শেষ হয়নি, এরই মাঝে পেছনে আড়াল থেকে ভেসে এলো এক হিম শীতল কণ্ঠস্বর। ডাক্তার? কেন, কি হয়েছে মা? সব ঠিক আছে তো? রেণু দাঁড়িয়ে আছে দরজার কাছে। তার চেয়েও অবাক করার মতো দৃশ্য হলো, যে সময় তারা ডাক্তার ডাকার কথা বলছিল, মাত্র সেই কয়েক মিনিটের ব্যবধানে রেণু স্নান করে পোশাক বদলে ফেলা হয়ে গেছে। এত দ্রুত সবকিছু করা কোনোভাবেই সম্ভব নয়। শাশুড়ি চমকে উঠে জিজ্ঞেস করেন, এ কি, তুমি তো বিছানায় ছিলে, এত তাড়াতাড়ি প্রস্তুত হলে কিভাবে? রেণু মুচকি হেসে বলল, আমি তো শুধু মজা করছিলাম, আসলে গত রাতে ঘুমাইনি আমরা। তার এই হাসির ভেতরে একটা কৃত্রিমতা লুকিয়েছিল। রনিত চোখ শুরু করে তাকিয়ে রইল। তুমি মজা করছো কেন? আমরা রাতে ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। পরিবেশ তখন নিস্তব্ধ হয়ে আসলো। বিমলা বুকের ভেতর জমে থাকা আশঙ্কাটা আর চেপে রাখতে পারলেন না। বিড়বিড় করে গম্ভীর স্বরে নিজে নিজেই বললেন, যদি আমার আশঙ্কাটা সত্যি হয়, তাহলে তুমি ভুল জায়গায় এসে পড়েছ। আমাদের মেয়ের তুমি কিছুই করতে পারবে না। কথাগুলো বাকিরা শুনতে পেলেও কিছু বলেনি। ততক্ষণে রুদ্রনাথ বাবু স্ত্রীর পাশে এসে দাঁড়িয়ে বিস্ময়ে সবকিছু দেখছিলেন। বিমলার দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাইছো? বিমলা কিছুক্ষণ চুপ থেকে দৃঢ় গলায় বললেন, সব পরে বলবো, এখন আমাকে রেণুর সাথে একটু একা কথা বলতে দাও। তিনি রেণুর হাত শক্ত করে ধরে সোজা ঘরের ভেতরে চলে গেলেন। দরজা ভেতর থেকে বন্ধ হতেই বাইরে সবার বুক কেঁপে উঠল। বিমলার মনে হলো এই বাড়ির ওপর কোনো অদৃশ্য ছায়া নেমে এসেছে, আর তা হয়তো তাদের সবাইকে গ্রাস করবে। রেণু হঠাৎ হেসে শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, তুমি আমাকে ঘরে এনেছো কেন? বিমলা অবাক হয়ে বললেন, কেন, এখানে এলে কি সমস্যা? অদ্ভুত কিছু ঘটবে বলে ভাবছো নাকি? রেণু দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, হবে না কেন, কিছু না কিছু তো ঘটবেই। এরপর বিমলা গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, গতকাল তুমি যখন রেস্তোরাঁয় জিলাপি খেয়েছিলে, তখন কি জল খেয়েছিলে? রেণু হেসে বলে, হ্যাঁ, জল খেয়েছি। তার গলায় এমন একটা টান ছিল যা ইচ্ছে করেই বিভ্রান্ত করছে সে। বিমলা আবার জিজ্ঞেস করলেন, তুমি কি খালপাড়ের পথ ধরে এসেছিলে? রেণু এবার জানায় যে না। বিমলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি কোনো মোড় পেরিয়েছিলে? না, কারণ ওই পথে তো কোনো ক্রসিং নেই। সেই কথার পরপরই সে অদ্ভুত স্বরে একটা হাসি দেয়। কিন্তু মা, আমি তো একা আসিনি, কেউ পিছন পিছন এসেছে। বিমলার শরীর কেঁপে ওঠে। তিনি কাঁপা কাঁপা স্বরে জানতে চান, কি বলছো, কে এসেছে? রেণু ঠোঁট না নড়লেও মুখ খোলা, আর সেখান থেকে বুকে কাঁপন ধরানোর মতো কর্কশ শব্দ বেরিয়ে এলো, হ্যাঁ এসেছে। তুমি যদি স্পষ্ট করে জিজ্ঞেস করতে, আমি বলতাম, দেখাবো কে এসেছে আমার সাথে। ভয় পাবে না তো? দেখো, আমি তোমাদের কারো ক্ষতি করছি না। এই ঘরে তোমাদের দেবীর পূজা হয় আমি জানি। এখন এখানে আমি এসেছি, সময় হলে চলে যাব। আমাকে জ্বালাতন করো না, তাহলে কিন্তু কেউ রেহাই পাবে না। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে বিমলা আতঙ্কে থম মেরে যান। এরপর রেণু ধড়াম করে দরজা খুলে বাইরে বেরিয়ে বিভৎস স্বরে রনিতকে বলে, এই বুড়ির তো কোনো বুদ্ধি নেই, কাকে কি বলতে হয় বোঝে না। বিমলাও ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছেন। রনিত বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কি সব পাগলের মতো বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? রেণু শুধু ঘাড় ঘুরিয়ে রনিতের দিকে তাকায়, আর তাতেই রনিত আতঙ্কে চিৎকার করে পেছতে থাকে। সোফায় ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে পড়ে। এরপর রেণু বাকিদের দিকে তাকায়। কোথায় রেণু? সেই মুহূর্তে রেণুর মুখের জায়গায় একটি বিভৎস পৈশাচিক মুখ ভেসে উঠেছে। চোখ জোড়া রক্ত জবার মতো লাল, চোখে যেন মনি নেই, দাব
দাঁতগুলো খালছে। একটি বিকৃত হাসি দিয়ে আবার সে অচেনা গলায় বলে উঠল, কি তোমাদের খুব সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি নিজেই বলছি তোমাদের। একসাথে বসো, আমি কে, কেন এসেছি সব বলবো, কিন্তু বারবার জিজ্ঞেস করো না। আমি কাউকে বিরক্ত করছি না, তাই আমাকেও কেউ বিরক্ত করো না। ধীরে ধীরে রেণুর চেহারা স্বাভাবিক হয়ে যায়। আমি কোথা থেকে এসেছি রেণু জানে। এরপর সে অদ্ভুতভাবে দাবি করে, তাড়াতাড়ি কিছু মাংস নিয়ে এসো, সাথে মিষ্টি। তোমার স্ত্রী যেটা পছন্দ করে সেটাই আনো। কথাটা শুনে সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকায়, কারণ এই বাড়িতে তো কখনো আমিষ রান্না হয় না। ছেলেরা বাইরে খায় মাঝে মধ্যে, কিন্তু ঘরে নয়। বিমলা নিজে আমিষ খান না, আর রেণুও বিয়ের পর এই প্রথম এমন উদ্ভট দাবি করছে। বিমলা চাপা গলায় বললেন, রেণু তো কখনো এভাবে কথা বলতো না। রুদ্রনাথ বাবু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, মা কি হয়েছে, তুমি কি বলতে চাইছো? ঠিক সেই সময় ঘরের ভেতর আচমকাই কেমন শিরশিরে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল, যেন অদৃশ্য কেউ চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তখনই সবার মনে হতে লাগলো রেণুর ভেতর থেকে যে কণ্ঠস্বর বেরোচ্ছে সেটা তার নয়। রুদ্রনাথ বাবু, বিমলা এবং রনিত ও রাঘব বিস্মিত হয়ে বিষয়টা অনুধাবন করতে একে অপরের সাথে আলোচনা করছিলেন। কয়েক মুহূর্তের জন্য রেণুর প্রতি কারোর খেয়াল ছিল না। হুঁশটা ফেরে হঠাৎ রান্নাঘর থেকে রেণুর বেরিয়ে আসায় একদম পরিপাটি করে ট্রে হাতে হাসি মুখে দাঁড়িয়ে, তার সৌন্দর্যে যেন মুহূর্তে সবাই স্তব্ধ হয়ে গেল। কিন্তু বিমলা তাকে কেমন একটু ভয় পেলেন। বিস্মিত গলায় বললেন, রেণুমা, তুমি এর মধ্যে চা বানাতে গেলে কখন? আমরা সবাই তো এখানেই ছিলাম। রেণুর ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। চোখ হঠাৎই কিছুটা ট্যাড়া হয়ে শাশুড়ির দিকে স্থির হয়ে মৃদুস্বরে অদ্ভুতভাবে তুইতুকারি করে ফিসফিসিয়ে বলল, তোকে অনেক কিছু বলার আছে আমার। তুই যা করছিস তাতে কোনো লাভ হবে না। যে মেয়েটা তোর বৌমা, সে তো এখনো ঘুমিয়ে আছে। আমি অন্য কেউ, চিনতে পারছিস না আমাকে? বিমলার শির দ্বারা দিয়ে যেন হিমেল স্রোত বয়ে যায়। কথাগুলো শুধু তার কানেই ঢুকলো। বাকিরা কেবল কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল, কিছুই শুনতে পেল না। যেন এক অদৃশ্য বৃত্ত তাদেরকে আলাদা করে রেখেছে, যেখানে অচেনা শক্তি অস্বাভাবিকভাবে খেলছে সবার সাথে। মানুষের ধারণা যা শুধু সিনেমা সিরিয়ালের কল্পনাতেই ঘটে, বাস্তবে তা নেহাতি নগণ্য। অথচ যেটা সামনে আসে, ভয় কাকে বলে, তখন সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। রেণু বলা শেষ করে আচমকাই আবারও স্বাভাবিক গলায় শ্বশুরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, বাবা, আজ কি খেতে ইচ্ছে করছে আপনার? সবার জন্য স্পেশাল রান্না করি? দেখে বোঝার উপায় নেই কয়েক মুহূর্ত আগে যা ঘটেছে তা বাস্তব নাকি ভ্রম। কথাগুলো বলে রেণু নিঃশব্দে এগিয়ে এসে শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ায়। বিমলা, যিনি মঙ্গলার ভক্ত, এবার সত্যিই কেঁপে উঠলেন। রেণুর চোখ মুখের ছায়া ক্রমশ বদলে যাচ্ছে, মুহূর্তে অচেনা হয়ে উঠছে। আর সেই বদলটা কেবল বিমলার উদ্দেশ্যেই, যেন নিঃশব্দ হুমকি। চায়ের কাপ টেবিলে রেখে রেণু সোজা নিজের ঘরে যেতে চাইলে বিমলা তার হাত ধরে অন্য একটি ঘরে নিয়ে গেলেন, যেখানে দেয়ালে মা মঙ্গলার ছবি ঝোলানো। আশ্চর্যের ব্যাপার, সেদিন ছিল মঙ্গলবার, মা মঙ্গলার তিথি, যেদিনে তার কৃপায় প্রকৃত ভক্তদের ওপর অশুভ শক্তি সহজে প্রভাব বিস্তার করতে পারে না। রেণুরূপে পিশাচটার মাথায় এই হিসাবটা একেবারেই ছিল না। সে এক ঝটকায় সরে গিয়ে কটমট করে তাকিয়ে বলল, ছাড়। বিমলা কড়া গলায় বললেন, এতক্ষণ তো হুড়মুড় করে সব বলতে চাইছিলি, এখন বল, এখানে সমস্যা কি? রেণুর মুখ ধীরে ধীরে বদলে যায়। সে মৃদু স্বরে ফিসফিস করে উত্তর দেয়, সাহস থাকে তো ছবিটা থেকে দে। কথাগুলো যেন একেবারে মুখোমুখি যুদ্ধের মতো, এবং তা শুধু শাশুড়ি বৌমার ঝগড়া নয়, বরং এক ভক্তের সঙ্গে এক অদৃশ্য অপশক্তির লড়াই। রেণু ঘর ছেড়ে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। মিনিট 10 পর বিমলা জানালা দিয়ে উঁকি মেরে দেখে রেণু কিছু একটা পরিকল্পনা করছে। স্কুটি নিয়ে বেরোতে চাইবে। তিনি তাড়াতাড়ি ছেলেকে ডাক দিলেন, রনিত, দেখ তো কোথায় যাচ্ছে। রনিত নির্বিকার ভাবে উত্তর দেয়, মা,
ও নাকি চাট পাপড়ি খেতে যাচ্ছে। বিমলার বুক ধরফর করে উঠল। চাট পাপড়ি? এত সকালে? চেঁচিয়ে উঠলেন তিনি। এত ভোরে সব কোথায় পাওয়া যাবে? রনিত শান্ত গলায় বলল, তুমি নিজে গিয়ে থামাও না। এদিকে রেনু ইতিমধ্যেই স্কুটিতে উঠে বসেছে। হঠাৎ ঘুরে শাশুড়ির দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে হেসে বলল, কিছু বলবি? বুকের ভেতরে দুরু দুরু ভয়, তবু মমতার টানে ঘরের বাইরে পা রাখলেন তিনি। সঙ্গে সঙ্গে রেনু স্কুটি থেকে মুখ ঘুরিয়ে হেসে বলল, আরে তুই তো বের হয়ে পড়লি। এবার বিমলা বিষয়টা আন্দাজ করে কঠিন শব্দে ছেলেকে উদ্দেশ্য করে বললেন, প্রথমত প্রেগন্যান্সির জন্য এখন বাইরে যাওয়া যাবে না, আর যদি যেতেই হয় তবে রনিত যেন নিয়ে যায়। দ্বিতীয় পর্বের এখানেই সমাপ্তি।